আচ্ছা আচ্ছা চ্যাপ্টার 2 ডেভেলপিং ইকোনমিক্সে ওই যে এখানে যে ডেভেলপিং, ডেভেলপ এবং আন্ডার ডেভেলপ বা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলো যে ছিল ওগুলোর ক্যারেক্টারিস্টিক কে জানি একদিন বলছিল যে ওগুলো আবার একটু ডিসকাস করলে ভালো হয়। ক্লাসে যদিও আমরা ওখানে কথা বলছিলাম। আজকে আমরা দেখি যে ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপ কান্ট্রি এগুলো নেচার গুলা কি, ক্যারেক্টারিস্টিক গুলা কি, ঠিক আছে? আচ্ছা হোয়াট ইজ ডেভেলপমেন্ট? প্রথমে আসছে যে আচ্ছা ডেভেলপ, ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ বা ডেভেলপ কান্ট্রিগুলোর যদি আমরা নেচার বা ক্যারেক্টারিস্টিক জানতে চাই, প্রথমত যে কনসেপ্ট আসছে সেটা হচ্ছে তাহলে ডেভেলপমেন্ট জিনিসটা কি। এখানে বলেছে অ্যাক্ট অর প্রসেস অফ গোয়িং অর ক্রিয়েটিং সামথিং ওভার এ পিরিয়ড টাইম। কোনো কিছু প্রবৃদ্ধি বা কোনো কিছু সৃষ্টি সেটা যদি চলমান একটা ধারা থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাকে ডেভেলপমেন্ট বলা হয়েছে। প্রোভাইডিং বেটার লাইফ, অর্থাৎ মানুষের জীবনধারার মান যদি উন্নয়ন ঘটতে থাকে তাকে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি। আর এই ডেভেলপমেন্টটা হচ্ছে সিনোনিমাস উইথ ইকোনমিক গ্রোথ, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির এবং ডেভেলপমেন্ট একই কথা, হ্যাঁ, দুইটাই সামঞ্জস্যপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে পরে ডেভেলপমেন্ট হয়, আর ডেভেলপমেন্ট হলে পরে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। The accumulation of human capital and its effective investment in the development of আচ্ছা বলা হয়েছে যে accumulation of movement from the rural to urban areas and the achievement of worldwide communities by satellites and আচ্ছা এটা বলছে সাধারণত গ্রামীণ অর্থনীতি থেকে শিল্প অর্থনীতির দিকে ধাবিত হওয়ার যে একটা প্রক্রিয়া চলমান, একে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে আমরা ডেভেলপমেন্ট কনসেপ্টটা জানলাম, অর্থাৎ মানুষের জীবনধারার মান যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাকে সাধারণত ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলা হয়। আচ্ছা মডার্নাইজেশন দেখি, মডার্নাইজেশন ডেভেলপ, মডার্নাইজেশনটা হচ্ছে কনসেপ্ট আর আইডিয়া, এটা একটা ধারণা, আর এটা হচ্ছে যে ডেভেলপমেন্ট থেকে একটু ব্রডার সেন্সে ব্যবহৃত হয় মডার্নাইজেশন কনসেপ্ট। আচ্ছা when a country is modernized it is developing, when a country is developed it is modernizing। অর্থাৎ মডার্নাইজিং এবং ডেভেলপমেন্ট মোর অর লেস সিমিলারিটিস, হ্যাঁ, ওদের মধ্যে মিল আছে, অনেকটা সামঞ্জস্যপূর্ণ। গ্রোথ, গ্রোথটাকে সাধারণত মাপা হয় কোয়ান্টিটিভ আর রেট অফ স্পিড। গ্রোথটাকে দেখা হয় যে কি মাত্রায় কতটুকু গ্রো করলো বা প্রবৃদ্ধি হলো এবং তার রেটটা কি, হ্যাঁ, স্পিডটা কেমন। প্রথমত তাহলে গ্রোথটাকে আমরা দুটা দিক থেকে বিবেচনা করতে পারি, একটা হচ্ছে কোয়ান্টিটিভ অর্থাৎ কি পরিমাণে গ্রোথ হলো, আর একটা হচ্ছে রেট অফ স্পিড, এই যে গ্রোটা যে করলো এটার রেটটা কেমন, কতটুকু ফাস্টার হলো নাকি স্লোয়ার গ্রো হলো। আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটিটিভ, গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটিভ মানে পরিমাণ করা যায়, আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটিটিভ অর্থাৎ ট্রানজিশন বিটুইন দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্ট ফ্রম, অর্থাৎ মানুষের আর্থসামাজিক জীবনের সার্বিক যদি উন্নয়ন ঘটে তাকে বলা হয় ডেভেলপমেন্ট, হ্যাঁ। তাহলে ডেভেলপমেন্টটা একটু ব্রডার সেন্স গ্রোথের তুলনায়। প্রোফাইল অফ ডেভেলপমেন্ট, ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা তাহলে এবার আমরা দেখবো যে ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির নেচার ক্যারেক্টারিস্টিক গুলো কি, কি ডিফারেন্সেস, অর্থাৎ কিসের ভিত্তিতে আমরা ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রি গুলার ডিফারেন্সিয়েট করবো। প্রথম আসছে ইকোনমিক আসছে, অর্থাৎ ইকোনমিক পার্সপেক্টিভ থেকে আমরা ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির নেচার ক্যারেক্টারিস্টিক্স এবং ডিফারেন্স গুলো জানার চেষ্টা করবো। তারপর হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম, মানুষের মাথা পিছু আয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন, লিটারেসি রেট শিক্ষার হার, কালচার কি মানুষের সংস্কৃতি, লিভিং স্ট্যান্ডার্ড জীবনযাত্রা মান, এইসব ক্রাইটেরিয়া দিয়ে সাধারণত আমরা ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রির নেচার এবং ক্যারেক্টারিস্টিক গুলো জানার চেষ্টা করবো। আচ্ছা এবার দেখি ডেভেলপ নেশন আর ডেভেলপিং নেশন এর মধ্যে কি ডিফারেন্সেস আর সিমিলারিটিস গুলো কি। ডেভেলপ নেশনের হচ্ছে মোর ইন্ডাস্ট্রিয়ালাইজ, ডেভেলপ কান্ট্রিতে ওখানে ওরা শিল্পের বেশি আধিক্য থাকে, লেস ইন্ডাস্ট্রিয়ালাইজ ডেভেলপিং কান্ট্রির মধ্যে, হ্যাঁ প্যারালালি আমরা যদি ডিসকাস করি।
হাই পার ক্যাপিটাল ইনকাম, অর্থাৎ ডেভেলপ কান্ট্রিগুলো তাদের মাথা পিছু আয় অনেক বেশি থাকে, আর ডেভেলপিং কান্ট্রির লো পার ক্যাপিটাল ইনকাম থাকে। পপুলেশন আর জেনারেলি স্টেবল, অর্থাৎ যে পপুলেশন আছে ডেভেলপ কান্ট্রি ওগুলো রিসোর্স হিউম্যান ক্যাপিটাল হিসাবে ইউজ হয়। আর ডেভেলপিং কান্ট্রির মধ্যে র্যাপিড পপুলেশন গ্রোথ থাকে, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হারটা খুব ফাস্ট থাকে। পিপল কনজিউম লার্জ অ্যামাউন্ট অফ ন্যাচারাল রিসোর্স, ডেভেলপ কান্ট্রির মধ্যে যে ন্যাচারাল রিসোর্সেস আছে এটার প্রপার ইউটিলাইজেশন হয়। আর ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে আন্ডার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ তাদের যে প্রাকৃতিক যে সম্পদ আছে তারা সম্পূর্ণ ব্যবহার করতে পারে না ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, তারপরে ডিফারেন্স হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরবর্তীতে তারা সার্ভিস সেক্টরকে বেশি প্রাধান্য দেয় ডেভেলপ কান্ট্রিগুলোতে। আর ডেভেলপিং কান্ট্রিজে ফ্যাক্টর অফ প্রোডাকশন আর নট ফুলি ইউটিলাইজ, অর্থাৎ এই যে ডেভেলপিং কান্ট্রির তাদের যে ন্যাচারাল রিসোর্স বা ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে তার সম্পূর্ণ ব্যবহার করতে পারে না। হাই লেভেল অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আচ্ছা ডেভেলপ কান্ট্রির মধ্যে হাই লেভেল অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরগুলো এগুলোর খুব বেশি উন্নয়ন ঘটে থাকে এবং ফাস্ট স্ট্রাকচারাল চেঞ্জ আসে তাদের ওয়ে অফ প্রোডাকশনের মধ্যে। আর ইন প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আর ডেভেলপিং কান্ট্রিগুলো তারা সাধারণত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রারম্ভিক বা মাঝ পর্যায়ের দিকে আছে। হাই লেভেল অফ অ্যাফ্লুয়েন্ট সিটিজেন, ডেভেলপ কান্ট্রির মধ্যে সচ্ছল সিটিজেন বা নাগরিকের সংখ্যা অনেক বেশি থাকে। লো লেভেল অফ অ্যাফ্লুয়েন্ট সিটিজেন, আর ডেভেলপিং কান্ট্রির মধ্যে সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি থাকে। লো লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, ডেভেলপ কান্ট্রির মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা খুব কম। আর ডেভেলপিং কান্ট্রির মধ্যে হাই লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের হার বেশি ডেভেলপিং কান্ট্রি। হায়ার এডুকেশন রেট, ডেভেলপ কান্ট্রিতে শিক্ষার হার অনেক বেশি থাকে, তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর ব্যয় করে থাকে, তাদের ইউনিভার্সিটিস কলেজের মান ভালো। আর লো এডুকেশন, ডেভেলপিং কান্ট্রির মধ্যে সাধারণত লিটারেসি রেটটা খুব কম থাকে, শিক্ষার গুণগত মান তেমন ভালো না। থিওরিটিক্যাল যে এডুকেশন এর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অন দ্য আদার হ্যান্ড ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে টেকনোলজি বা কারিগরি শিক্ষার দিকে বেশি জোর দেওয়া হয়। ডেভেলপ কান্ট্রি তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্স থাকে, অর্থাৎ উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায়, আর ঠিক অপোজিটটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে। তাদের ডেভেলপ কান্ট্রি রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ভালো, আর ডেভেলপিং কান্ট্রি তাদের রোডঘাটের অবস্থা তেমন ভালো না, আনস্টেবল। স্টেবল গভর্নমেন্ট, অর্থাৎ ডেভেলপ কান্ট্রির যে গভর্নমেন্ট সরকারটা একটা স্থায়ী রূপ গঠন করে, তাদের প্রতিষ্ঠানগুলো খুব বেশি শক্ত, যেমন তাদের কনস্টিটিউশন বা ইলেকশন কমিশন, জুডিশিয়ারি সিস্টেম বা তাদের এক্সিকিউটিভ বা তাদের ডিফেন্স, এগুলো খুব স্টেবল। আর ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে দেখা যায় যে আনরেস্ট লেগেই থাকে, হরতাল অবরোধ বিভিন্ন ধরনের প্রবলেম, করাপশন। ডেভেলপ কান্ট্রির মধ্যে প্রত্যেক নাগরিকের গুড হেলথ কেয়ার, তাদের সুচিকিৎসার ব্যবস্থা আছে। আর ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে দেখা যাচ্ছে সাধারণত কমন ডিজিজ যেগুলো আছে, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, এই ধরনের স্বাস্থ্য খাত তেমন উন্নত না। হিউম্যান অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আর ফুললি ইউটিলাইজ, ডেভেলপ কান্ট্রির মধ্যে যে প্রাকৃতিক এবং মানব যে সম্পদ আছে তার সম্পূর্ণ যথাযথ ব্যবহার হয়। আর ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে হয় না। হাই স্যার লেভেল, আপনার কথা শুনি না। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? হাই লেভেল অফ পার ক্যাপিটাল ইনকাম, এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডেভেলপ কান্ট্রিতে দেখা যায় হাই লেভেল অফ পার ক্যাপিটাল ইনকাম থাকে, মানুষের মাথা পিছু আয় অনেক বেশি থাকে। আর ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে ইনইকুয়ালিটিস অনেক বেশি, একটা শ্রেণী সমাজের খুব বেশি ওয়েলথ অ্যাকুমুলেশন করে, আর একটা শ্রেণী তারা দারিদ্র পীড়িত থেকে যায়। ঠিক আছে, তো আমরা এগুলো দেখলাম জেনারেলাইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। আচ্ছা, তাহলে পরে আরো কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, হাই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ ডেভেলপ কান্ট্রিগুলোর এই যে হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স আছে, হ্যাঁ, এখানে হেলথ কেয়ার, এডুকেশন, পার ক্যাপিটাল ইনকাম এগুলো খুব ভালো থাকে। আর লো লেভেল অফ এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে এডুকেশন লিটারেচার রেট, চাইল্ড মর্টালিটি রেট, এগুলো খুব বেশি থাকে ডেভেলপিং কান্ট্রিগুলোতে। জাস্ট লাইফ এক্সপেক্টেন্সি, মানুষের গড় আয়ু বেশি ডেভেলপ কান্ট্রিগুলোতে, আর ডেভেলপিং কান্ট্রিতে হাই ইনফেন্ট মর্টালিটি রেট, অর্থাৎ শিশু মৃত্যুর হার অনেক বেশি।
ডেভেলপ কান্ট্রিগুলোতে লো বার্থ রেট, জন্মহার কম থাকে, ডেভেলপিং কান্ট্রিতে জন্মহার বেশি থাকে। ঠিক একইভাবে ডেভেলপ কান্ট্রিতে মৃত্যু হারও কম, আর ডেভেলপিং কান্ট্রিগুলোতে মৃত্যু হার বেশি। ডেভেলপ কান্ট্রিতে প্রত্যেক নাগরিকের সেফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ নিরাপদ পানির একটা নিশ্চয়তা আছে, বাট ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে ডার্টি, আনরিলায়েবল ওয়াটার, অর্থাৎ তাদের পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ, সবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব না। অ্যাক্সেসিবল অ্যাডভান্স মেডিকেল সার্ভিস, ডেভেলপ কান্ট্রির মধ্যে প্রত্যেকের স্বাস্থ্য চিকিৎসার জন্য ভালো একটা ব্যবস্থা আছে, তাদের জন্য ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্স। যেমন এই যে এখন করোনা প্যান্ডেমিকের সময় ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে, সাধারণত ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রির মতো এরকম হিমশিম খেয়ে যেতে হইতেছে, অ্যাটলিস্ট তাদের ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ারটা খুব ডেভেলপ। আমাদের মতো পুয়ার বা ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে সবার স্বাস্থ্য যে চিকিৎসা পাওয়ার সে থেকে বঞ্চিত। গুড হাউজিং কন্ডিশন, আচ্ছা পুয়ার হাউজিং কন্ডিশন, অর্থাৎ বাসস্থানগত দিক থেকে ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে কিছু কমন প্রবলেম আছে, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে, যেটা হচ্ছে বোথ হ্যাভ দ্য সেম প্রবলেম আনএমপ্লয়মেন্ট। দেখছে ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, তাদের মধ্যে বেকারত্বের সমস্যাটা আছে কম বা বেশি, এটা একটা কমন প্রবলেম, হ্যাঁ, একদম কমপ্লিটলি জিরো আনএমপ্লয়মেন্ট রেট এটা অ্যাচিভ করা সম্ভব। বোথ নিড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট টু রিমেন স্টেবল অ্যান্ড গ্রোইং। আচ্ছা, সবারই তাদের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাদের বিনিয়োগ এবং ব্যবসা দরকার, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকেরই তাদের অবস্থা ইকোনমিক স্ট্যাবিলিটি বজায় রাখার জন্য তাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ দরকার। এগুলো হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স ইন বিটুইন ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে প্রবলেম অফ ডেভেলপমেন্ট টুডে। আচ্ছা, বর্তমানে এই যে ডেভেলপমেন্টের কি কি প্রবলেম গুলো আছে, কেন ডেভেলপমেন্টের যে গোল আছে এগুলো অ্যাচিভ করা যায় না? প্রথম কারণ হচ্ছে স্ট্রাকচারাল কনস্ট্যান্ট টু ডেভেলপমেন্ট। স্ট্রাকচারাল কনস্ট্যান্ট, হ্যাঁ, স্ট্রাকচারাল কনস্ট্যান্ট বলছে কোনো ইকোনমি বা দেশ হয়তো বা একদিকে বেশি ফোকাস করছে বা ইন্ডাস্ট্রিতে ফোকাস, ন্যাচারাল রিসোর্সেস প্রবলেম, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, তারপর জিওগ্রাফি, হ্যাঁ, কোনো দেশ ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে অবস্থিত, কোনো দেশ রিভারাইন বা কোনো দেশ মরুভূমি। তো এটা একটা প্রবলেম, হ্যাঁ, জিওগ্রাফি। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত হট টেম্পার বা মরুভূমির পরিমাণ বেশি। হাই ইকোনমিক পভার্টি, পভার্টির একটা প্রবলেম ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ। হাঙ্গার, ক্ষুধা দারিদ্র আছে, যেমন আফ্রিকার বিভিন্ন দেশে এখন অনেক মানুষ অনাহারে বা ক্ষুধার মধ্যে আছে। তো এসব দেশের ডেভেলপমেন্ট পলিসি গুলা সাধারণত বাধাগ্রস্ত হচ্ছে এসব কারণে। হাই মর্টালিটি রেট, এখনো মৃত্যু হার অনেক বেশি, বিশেষ করে চাইল্ড মর্টালিটি রেট আফ্রিকা এবং এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আনসেফ ওয়াটার সাপ্লাই, এখনো বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা যায় না সবার কাছে। পুর এডুকেশন সিস্টেম, এটা একটা প্রবলেম যে আসলে এডুকেশন সিস্টেমটা ইউনিক না সব জায়গায়, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। করাপ্ট গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের মধ্যে যে দুর্নীতি বা সরকারের আমলা বা মন্ত্রী যারা সংসদ সদস্য আছেন তাদের মধ্যে দুর্নীতির একটা সমস্যা। এই জন্য আসলে যে কোনো পলিসি, ইকোনমিক পলিসি বা ডেভেলপমেন্ট পলিসি গুলো নেওয়া হয়, এর জন্য অনেক বেশি ব্যয় দেখানো হয়, কিন্তু বাস্তবে এই বাজেট গুলা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয় না। এখানে প্রচুর লিকেজ থাকে, বাজেটের টাকার অনেক অসৎ ব্যবহার করা হয়। তারপরে যুদ্ধ, যেমন মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা বা এশিয়া, যুদ্ধ লেগে থাকলে এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে অর্থনীতিতে। তো ডেভেলপমেন্ট তো পসিবলই না, তখন ওখানে পভার্টি থাকে বা হাঙ্গার থাকে, ম্যাল নিউট্রিশন থাকে, অনেক ধরনের সমস্যা তৈরি করে। যুদ্ধটা একটা বড় একটা ফ্যাক্টর এই ডেভেলপমেন্ট পলিসিকে বাস্তবায়ন করার জন্য, খুবই একটা প্রতিবন্ধক। পুর স্যানিটেশন, তো এইসব কারণে পভার্টি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাইতে হয়। তো ট্র্যাপের মধ্যে পড়ে গেলে ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করা সম্ভব। আচ্ছা, 6 এরিয়াস অফ পলিসি টু ইমপ্রুভ চেঞ্জেস। আচ্ছা, এই 6টা ক্ষেত্রে যদি পড়ে পলিসি গুলার চেঞ্জ আনা যায়, তাহলে হয়তো ডেভেলপমেন্টের যে পলিসি আছে, যে গোল আছে, সেটা বাস্তবায়ন করা যায়।
ঠিক আছে। তো আমরা দেখি যে 6টা ক্ষেত্র, যে সেই 6টা এরিয়াগুলো কি কি দেখি, যে এই 6টা এরিয়াকে ফোকাস করলে হয়তো বা ডেভেলপমেন্টের আসল লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। সেই এরিয়াগুলো কি দেখি আমরা, ইনভেস্টমেন্ট এডুকেশন এন্ড হেলথ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দীর্ঘমেয়াদে উন্নয়ন অর্জন করতে গেলে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ বাড়াইতে হবে। অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ালে দীর্ঘমেয়াদে যে উন্নয়ন সেটা অর্জন করা সম্ভব অনেকাংশে। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য ছাড়া ডেভেলপমেন্টটা স্টেবিলিটি আসবে না, স্থায়িত্ব আসবে না। এই জন্য সাধারণত এসডিজি এসডিজি যে কনসেপ্টটা ছিল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা হচ্ছে 2015 থেকে 2030 সাল পর্যন্ত যার মেয়াদ, এখানে এই এডুকেশন এবং হেলথকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো ইকোনমিক গ্রোথকে যদি আমরা দীর্ঘস্থায়ী করতে চাই, অর্থাৎ ডেভেলপমেন্ট বা উন্নয়ন নিশ্চিত করতে চাই কোনো দেশ বা অর্থনীতির, তাহলে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াইতে হবে। ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অফ স্মল ফার্ম, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের উৎপাদন বাড়াইতে হবে, তাদের সক্ষমতা বাড়াইতে হবে, তাদেরকে টেকনোলজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। এর জন্য প্রচুর রিসার্চ এবং R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট দরকার, গবেষণা দরকার, কি করে স্মল এবং মিডিয়াম ফার্মগুলোকে যাতে তাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে। ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন, যেমন রোড, কালভার্ট, পাওয়ার সাপ্লাই, তারপর বন্দরের সুবিধা, এই ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, ডেভেলপিং অ্যান ইন্ডাস্ট্রিয়াল পলিসি টু প্রমোট ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শিল্প যে নীতি আছে এটার উন্নয়ন দরকার। অর্থাৎ শিল্প নীতিতে কোনো ধরনের করাপশন বা কোনো ধরনের বায়াসড রাখা যাবে না। শিল্পকে সবসময় সাবসিডি দিতে হবে এবং সহযোগিতা করতে হবে যাতে ম্যানুফ্যাকচারিং যে প্রোডাকশন সেটা বাড়ে। প্রমোটিং ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ যদি গণতন্ত্র না থাকে বা মানবাধিকার না থাকে, স্বৈরতন্ত্র থাকে, সরকার যদি অটোক্রেট হয়ে যায়, করাপ্টেড হয়ে যায়, তাহলে এই ডেভেলপমেন্টের গোলটা অ্যাচিভ করা সম্ভব না। এই জন্য ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসটাকে প্রোটেক্ট করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সমাজে, মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে এগুলোকে নিশ্চয়তা দিতে হবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, তা না হলে পুরো ডেভেলপমেন্টটা স্থায়ী হবে না। এনশিওরিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অর্থাৎ পরিবেশকে ধ্বংস করে সাময়িক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে উন্নয়ন সম্ভব না। অর্থাৎ সেই জন্য আমাদের এই যে কোল বেসড পাওয়ার প্ল্যান থেকে আমাদের সোলার বা ওয়াটার বেসড পাওয়ার প্ল্যান এসব দিকে চিন্তা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ গ্রিন ইকোনমির কথা আমাদের ভাবতে হবে। ঠিক আছে, সাউন্ড কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, তাহলে আমরা দেখি যে এখন এই ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিস গুলো কি হওয়া উচিত, কৌশলগুলো কি, উন্নয়নের কি কি কৌশল। অ্যাসিস্ট্যান্ট অফ ডেভেলপমেন্ট, ইকোনমিক অর্থনৈতিক সহযোগিতা দরকার। হ্যাঁ, সেটা হতে পারে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ধরনের বড় যে প্রতিষ্ঠানগুলা আন্তর্জাতিক বা আঞ্চলিক, যেমন সার্ক, আসিয়ান, এইসব প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পভার্টি রিডাকশন, দারিদ্র দূর করতে হবে, তাছাড়া ডেভেলপমেন্ট কোনোভাবে সম্ভব না, দারিদ্র রেখে ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করা সম্ভব না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলেছে, হ্যাঁ, স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন, জেন্ডার ইকুইটি, অর্থাৎ এই যে মেল ফিমেলদের যে যে একটা ডিস্টেন্স, এটা দূর করতে হবে। নিউ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যেমন সমুদ্র অর্থনীতি, তারপর সার্ভিস সেক্টরের দিকে বেশি গুরুত্ব দেওয়া, কিংবা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, হ্যাঁ, মার্কেট ডাইভার্সিফিকেশন, এসব স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে, নতুন নতুন কৌশল আবিষ্কার করতে হবে, অর্থাৎ টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এটা একটা আচ্ছা, তো এই ছিল ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির ডিফারেন্স গুলা, বা ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে গেলে কি কি পলিসি নিতে হবে, কিভাবে করা যায়, কি কি প্রবলেম গুলা, এই জিনিসগুলো আমরা দেখলাম। তো এইবার দেখি আমরা
এখন যে জিনিসটা আমরা দিয়ে দেখবো যে ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির যে নেচার ক্যারেক্টারিস্টিক্স প্রবলেম বা ওদের পলিসির রিফরমেশন কোন কোন জায়গায় উন্নয়নের সুযোগ আছে সেগুলো আমরা দেখলাম। এবার দেখি লিস্ট ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে তাদের নেচার কি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। বেসিক্যালি আফ্রিকান যে কান্ট্রি গুলো ওদেরকে বলা হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি। হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে লিস্ট এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, তাদের নেচার বা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। তো আমরা ওদেরকে দেখতে গেলে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ওদের নেচার গুলো দেখার চেষ্টা করবো। প্রথমে হচ্ছে এগ্রিকালচার, এডুকেশন, হেলথ কেয়ার, ইকোনমি, কনজাম্পশন, টেকনোলজিক্যাল গ্যাপ। তো এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রির নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখার চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে হচ্ছে এগ্রিকালচার। আচ্ছা, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ তাদের এগ্রিকালচারাল সেক্টর যে আছে ওটার নেচার কি। এলডিসি ভুক্ত অধিকাংশ দেশগুলো আফ্রিকা মহাদেশে অবস্থিত। তো ওদের এগ্রিকালচারাল ক্যারেক্টারিস্টিক, তাদের কৃষির অবস্থা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কান্ট্রি বিকজ দে ইজ সাধারণত এই লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলো এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাদের এগ্রিকালচার হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার, অর্থাৎ কোনো রকম জমি থেকে শুধু খেয়ে পরে বেঁচে থাকার মতো অবস্থা। তাদের সারপ্লাস কোনো প্রোডাকশন থাকে না এগ্রিকালচারে। there are two basic types of agriculture। তো এখানে এগ্রিকালচারের নেচারটা হচ্ছে দুই রকম কৃষি দেখা যায়, ট্রেডিশনাল এন্ড প্ল্যান্টেশন এগ্রিকালচার। ট্রেডিশনাল বলতে বোঝানো হচ্ছে যে আদিম প্রকৃতিতে, হ্যাঁ, প্রকৃতির মানে আদিকাল থেকে যে কৃষি পদ্ধতি যেভাবে চলে আসছে, কোনো মডার্নাইজেশন নয়। আর প্ল্যান্টেশন এগ্রিকালচারের মধ্যে হচ্ছে সাধারণত গ্রুপ ফার্মিং হয়, বাট ওখানে লেস টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। দ্য ট্রেডিশনাল ইজ প্র্যাকটিস এ স্মল প্লট, অর্থাৎ ছোট ছোট জমি খন্ড খন্ড ভাবে তারা চাষ করতে থাকে। আর প্ল্যান্টেশন হচ্ছে একসাথে করে জমিগুলো চাষ করে। বাট কৃষিতে সাধারণত ডিমিনিশিং রেট রিটার্ন টু স্কেল ওদের প্রোডাকশন আসে। এবং আমাদের সেই এডুকেশন কি, লিস্ট ডেভেলপ কান্ট্রির এডুকেশন সিস্টেম কি। এখানে লিস্ট ডেভেলপ বা এলডিসি ভুক্ত যে দেশগুলো আছে তাদের শিক্ষার হার খুবই কম। হ্যাঁ, ইলিটারেসি রেটটা খুব বেশি হাই। এখানে বলা হয়েছে যে এলডিসি ভুক্ত দেশের প্রায় 38 মিলিয়ন চিলড্রেন ডোন্ট গো টু স্কুল। প্রায় 38 মিলিয়ন যে শিশু আছে তারা স্কুলেই যায় না। এটার অনেক কারণ আছে। হ্যাঁ, স্কুলে না যাওয়ার কারণ হচ্ছে প্রথমত অর্থনৈতিক কারণ আছে, তাদের হয়তো ফ্যামিলিতে সাপোর্ট করতে হয়, ছোট বাচ্চারা কাজে জড়িয়ে যায়। তারপর চাইল্ড লেবার, শিশু শ্রম অনেক বেশি। হ্যাঁ, এগুলো লিস্ট ডেভেলপ কান্ট্রির নেচার ক্যারেক্টারিস্টিক্স এডুকেশন দেখলাম। হেলথ কেয়ার, মিলিয়ন্স অফ পিপল ডাইস এভরি ইয়ার ফ্রম আচ্ছা ক্রুয়েল ডিজিজেস। যে প্রত্যেক বছর প্রায় সাধারণত যে রোগগুলো প্রতিরোধ করা যাইতো বা যেসব রোগের চিকিৎসা দিলে মানুষ বাঁচানো যাইতো, এই ধরনের রোগে প্রায় প্রত্যেক বছর মিলিয়ন, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে 1 in 6 হচ্ছে প্রত্যেক 6 জন প্রেগনেন্ট ওমেন যখন তারা বাচ্চা জন্ম দিতে যায়, অর্থাৎ 6 জন মহিলা থেকে একজনই মারা যায়। অর্থাৎ 6 জন মহিলা বাচ্চা জন্ম দেওয়ানোর সময় একজন মহিলা মারা যায়, 6 জন থেকে একজন। তো এটা খুব, রেটটা খুব হাই বিকজ অফ দ্য পভার্টি দে আর। তো তাদের স্বাস্থ্যগত অবস্থার খুব খারাপ থাকে, যেহেতু তারা দারিদ্র, তারা হেলথের যে ফ্যাসিলিটি সেটা অ্যাফোর্ড করতে পারে না। বিশেষ করে শিশু মৃত্যুর হার খুব বেশি। ঠিক আছে। আচ্ছা, তাদের ইকোনমি কি, এলডিসি ভুক্ত দেশের ইকোনমি অবস্থা কি। পার ক্যাপিটা ইনকাম খুব কম, আন্ডার 900 পার ইয়ার, বলছে যে বছরের প্রায় $900 কম তাদের পার ক্যাপিটাল ইনকাম। ইকোনমিক গ্রোথ ইজ স্লো, তাদের অর্থনীতির যে গ্রোথটা এটা খুবই লো বা স্লো। দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য সার্ভিস আর ডেফিসিয়েন্স অ্যান্ড তাদের যে অবকাঠামো, অর্থাৎ রোড, হাইওয়ে, বন্দর সুবিধা বা ইন্ডাস্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচার এগুলো খুব দুর্বল। ঠিক আছে। তাদের মানুষের কনজামশন এক্সপেন্ডিচার খুব লো, তাদের ইনকাম কম, তারা ব্যয় কম করে। ওখানে করাপশন প্রবলেম, অনেক ফ্যামিলি শুধু দিন আনে দিন খায়ের মতো অবস্থার ইকোনমি গেল। আচ্ছা, এদের কনজামশন দিস কান্ট্রি, ওই যে বললাম যেহেতু ইনকাম কম তাদের কনজামশন স্পেন্ডিংটাও কম, পভার্টি থাকে বিকজ অফ দিস দেয়ার ইজ এ হাই পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন আছে। তো অনেক মানুষ এখানে ম্যাল নিউট্রিশন বা অপুষ্টিতে ভুগে, কারণ তারা হয়তো বা স্বাস্থ্যসম্মত
যে খাবারের ক্ষেত্রে যে 2100 ক্যালোরির মতো যে রিকোয়ার্ড ওটা তারা অ্যাফোর্ড করতে পারে না। দ্যাট ইজ এ লেক অফ অ্যাক্সেস টু দ্য সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তাদের আসলে নিরাপদ যে পানি আছে ওইটা থেকে তারা বঞ্চিত। নিরাপদ পানির কারণে আসলে 80% মানুষ তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর সাধারণত এইসব দেশের হচ্ছে 30% যে মানুষ মারা যায় তারা এই নিরাপদ পানির অভাবে বিভিন্ন রোগের কারণে 30% মানুষ মারা যায়। আচ্ছা, টেকনোলজিক্যালি অবশ্য পুয়ার কান্ট্রিজ সাফার ফ্রম দ্য লেক অফ টেকনোলজি। তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা প্রযুক্তিগত উন্নয়ন নাই, সুতরাং তারা প্রকৃতির উপর নির্ভরশীল। তাদের প্রোডাকশন ফার্মে রেট অফ রিটার্ন খুব কম। They can similar to that. Just makes them so. তো সাধারণত যেহেতু টেকনোলজিক্যাল গ্যাপ আছে, তাদের টেকনোলজিটার উন্নত প্রযুক্তি নাই, সুতরাং ইন্টারন্যাশনাল মার্কেটে তারা প্রতিযোগিতা থেকে অনেক পিছিয়ে পড়ে। সুতরাং ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের অ্যাক্সেস নাই, বা থাকলেও তারা ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন, ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে ওখানে তারা কম্পিট করে টিকতে পারে না। সো এই কারণে তাদের এক্সপোর্ট কম, তারা ইম্পোর্ট বেশি করতে হয়, বাইরের দেশের উপর নির্ভর করতে হয়, তার ব্যালেন্স অফ পেমেন্টটা ক্ষেত্র বিশেষ নেগেটিভ। তো এই কারণে তাদের ডেভেলপমেন্ট যে প্রসেসটা এটা বাধাগ্রস্ত হয়। তো আমরা আজকে ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি, তাদের নেচার, তাদের প্রবলেম গুলা কি, বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায়, এগুলো দেখার চেষ্টা করলাম। তো এটাই ছিল আজকের লেকচার। কি কার কোনো কোশ্চেন আছে? এটা খুব থিওরিটিক্যাল, এটা কার্জন একটা কোশ্চেন ছিল যে চ্যাপ্টার 2টা যদি আবার রিভাইজ করা যায়, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ স্যার কান্ট্রি। হ্যাঁ, স্যার লাস্ট ক্লাসে তো হচ্ছে সোলো মডেলটা কমপ্লিট হয় নাই, ওটা তো কিছু অংশ বাকি ছিল কোনটা? সোলো সোলো মডেলের। কোন জি পার্ট স্যার। বাকি ছিল? স্যার শেষের দিকে ও কয়েকটা আচ্ছা, স্লাইড বাকি ছিল। ওটা তো ভুলেই গেলাম। ওই যে পপুলেশন আর চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জ হলে কি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এটা হ্যাঁ আরেকটা স্যার। আগে নেক্সট আর ক্লাসে স্যার ডিসকাস করব, হচ্ছে আজকে তো এটা। স্যার অনেকেই বলতেছিল যে সোলো মডেলটা আবার একটু বুঝাইলে ভালো হয়, তো স্যার আপনি ঠিক যদি আছে, সোলো মডেলটার উপর তাহলে নেক্সট ফার্স্ট ক্লাসে থেকে আবার আবার আমরা, একটু হ্যাঁ, ক্লাস নিতেন। তাহলে ওই লাস্ট ক্লাসের ইয়েটা ওভারভিউ করে দেন নেক্সট পার্টটা কমপ্লিট করে দেব। আমার ওটা মনেই ছিল না, খেয়াল ঠিক ছিল। আছে স্যার। আচ্ছা, তাহলে আজকের এই ক্লাস এটা থিওরিটিক্যাল এবং খুব ইজি ভাবে পয়েন্ট গুলো ফাইন্ড আউট করা আছে, রিডিং দিলে বুঝার কথা। তাহলে এটুকু পর্যন্তই আজকে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানে ক্লোজ করে দিই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।